অনেকদিন ধরে শহরে পড়ে থাকলে আমার শরীরে এক প্রকার অস্বস্তি শুরু হয়। আর সেই অস্বস্তিকে দূর করতেই একটা রবিবার পরিবারের সবার সাথে ঘুরতে চলে গেছিলাম দেশের বাড়ি, আমার গ্রামের বাড়ি অর্থাৎ চৌরাশি। তবে আজকের ব্লগে শুধু তোমাদের দেশের বাড়ি বা চাষের ক্ষেত দেখাবো না, আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো এমন এক ধ্বংসাবশেষ যেখানে জমে আছে বহু বছরের পুরনো ইতিহাস এবং বেশ কিছু মন্দির। Good morning everyone. Welcome back to my another vlog. So who is new here? I am Orgopriya. I am pursuing Bachelor's of Travel and Tourism Management. So now I am in third year and I am also doing internship on it. And I am a vocal over artist. And I love to do adventure sports. So it's all about me, guys. হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আমিও অ্যাজ অলওয়েজ খুব ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি আমার দেশের বাড়ি। আর তোমাদেরকে নট দিস ফার্স্ট টাইম, আগেও নিয়ে গেছি। তো দাদাই এখন খড়ের কাগজ পড়তেই ব্যস্ত। বোনও এসছে, পিছনে মা, জেঠু, বাবা আছে। হাই। তো তো আজকে আমাদের প্রথম গন্তব্য কচুয়া লোকনাথ মন্দির। উত্তর চব্বিশ পরগনার কচুয়া লোকনাথ মন্দির বা কচুয়া ধাম বাবা লোকনাথের ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। লোকনাথ ব্রহ্মচারী 1730 সালে 18ই ভাদ্র উত্তর চব্বিশ পরগনার এই কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এটি তার আদি জন্মভিটা। মন্দির প্রাঙ্গণে একটি অতি প্রাচীন বটগাছ রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী বাবা লোকনাথ তার বাল্যকালে এই গাছের নিচেই ধ্যান ও খেলাধুলা করতেন। সাধারণত এই মন্দির খোলে ভোর 5:30 থেকে 6টা নাগাদ এবং রাত 8টা কি 8:30 পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। দুপুরের দিকে 12টা 30 থেকে 3টে পর্যন্ত ভোগ আরতির পর কিছুক্ষণ গর্ভগৃহ বন্ধ থাকতে পারে। প্রতি বছর 18ই ভাদ্র বাবার জন্মতিথি উপলক্ষে এখানে বিশাল মেলা বসে এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। এছাড়াও কার্তিক মাসে রাখের উপবাস উপলক্ষেও এখানে প্রচুর ভিড় হয়। মন্দিরে অন্ন প্রসাদের কুপন কাটার ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট সময় লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করা যেতে পারে। গাইস, তোমরা কত খাও? 10 টাকায় কটা ফুচকা? 10 টাকায় তোমাদের ওখানে দেয়ও না। দেখো 10 টাকায় কটা ফুচকা? 6টা ফুচকা, সরি 6টা। আনন্দ ছিল, হাত অন্য হয়ে গেছে। চলো ফুচকা খাবো। সত্যি আমি আনন্দে একদম আত্মহারা হয়ে গেছিলাম, কারণ আমাদের এখানে 20 টাকায় 5টা ফুচকা দেয় আর এখানে 10 টাকায় 6টা ফুচকা। মজা! এই যে এগুলো দেখাচ্ছ না, এখানে মানে সেই যে পাথরগুলো বেঁধেছে, এখানে মানুষের নিজেদের উইশগুলোকে ফুলফিল করার জন্য নিজেদের ইচ্ছাগুলো বলে এখানে এই পাথরগুলোকে বাঁধে। আর এখানেই আছে মন্দির সংলগ্ন একটা পুকুর আছে এখানে। শুধু ভিডিও দেখে মজা নিলেই হবে না, ভিডিওটাকে বেশি বেশি করে লাইক দিতে হবে যাতে আমিও একটু মজা পাই গাইজ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তবেই তো আমার সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সো এখানে একটা জিনিস দেখো, একটা কাকিমা এখানে দণ্ডি কেটে পুজো দিচ্ছিল। এর মানে মন্দিরের চারদিকে এরকম মানে একটু করে এগিয়ে তারপর পুরো শুয়ে প্রণাম করতে হয়। তো এরকম দণ্ডি কেটে আর কি পুজো দিচ্ছিল। কারণ এটা অনেক সময় আমরা করে থাকি, আমরা যখন কোনো মনস্কামনা রাখি বা কোনো উইশ করি, সেটা আমাদের যে যে নিজেদের ইষ্টদেব আছে তার কাছে যখন কোনো কিছু উইশ করি, তারপর অনেক সময় আমরা ফুলফিল হলে যেটা পুজো দিই বা অনেক সময় অনেক উইশ করি সেটা ফুলফিল হওয়ার জন্য, মানে আমি ধরো যেটা চাই সেটা একটা পূরণ হয়, সে তার জন্য আমরা এরকম দণ্ডি কেটে পুজো দিই। তো রাতে এখানে থাকার জন্য মন্দিরের নিজস্ব কিছু যাত্রী নিবাস বা আশ্রম রয়েছে। এছাড়াও আশেপাশে ছোটখাটো কিছু গেস্ট হাউস রয়েছে যেখানে কিন্তু আমরা রাত্রিবেলা থাকতে পারি। দেখুন এইখানে একটা গেস্ট রুমও আছে কচুয়া মন্দিরের ঠিক পিছন দিকটাতে। মানে এখানে যদি কেউ স্টে করতে চায়, কোনো গেস্ট যদি বাইরে থেকে এসে স্টে করতে চায় তাহলে এখানে স্টেও করতে পারে। সবাই কি করে গাড়িতে বসে গ্যাংদা কি করে বসেছি, এমনি এমনি তুমি গ্যাংদা বলি।
তো তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখালাম কচুয়ার মন্দির, এবার তোমাদেরকে নিয়ে যাব চাকলায়। বাট চাকলা ঘুরে দেখানোর আগে আমি ভাবলাম যে তোমাদেরকে আরো একটা জায়গায় নিয়ে যাওয়া যাক, কারণ কচুয়া থেকে চাকলা যাওয়ার পথেই কিন্তু পরে বরাহ মিহিরের ঢিপি। তো আমি ভাবলাম যে সেখানেই আগে তোমাদের নিয়ে যাই, তারপর আমি তোমাদেরকে নিয়ে যাব চাকলা ধামে। তো চলো। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানায় অন্তর্গত বেড়াচাপা গ্রামের উত্তর পূর্ব কোণে অবস্থিত খনা মিহিরের ঢিবি বা বরাহ মিহিরের ঢিবি দক্ষিণবঙ্গের প্রত্নতাত্ত্বিক ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা নাম। 1956 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়ামের পক্ষ থেকে যখন এখানে খনন কার্য শুরু হয়, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই মাটির নিচে 2500 বছরের পুরনো সভ্যতা অপেক্ষা করছে। এটি কেবলই একটি ঢিবি নয়, বরং মৌর্য, কুষাণ এবং গুপ্ত যুগের এক নিরবচ্ছিন্ন ইতিহাসের দলিল। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এই সভ্যতার স্তরগুলিকে প্রধানত 6টি যুগে ভাগ করা হয়েছে। প্রথম স্তর প্রাক মৌর্য ও মৌর্য যুগ। এই স্তরে উত্তর ভারতের কালো মসৃণ মৃৎপাত্র পাওয়া যায়। দ্বিতীয় স্তর শুঙ্গ যুগ। এই সময়ই চন্দ্রকেতুগড় একটি পূর্ণাঙ্গ নগরীর রূপ নেয়। তৃতীয় স্তর বা কুষাণ যুগ। এই স্তরে বৌদ্ধ ধর্মের প্রভাব এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার লক্ষ্য করা যায়। চতুর্থ ও পঞ্চম স্তর গুপ্ত ও পরবর্তী গুপ্ত যুগ। এই সময়ই বর্তমানের বিশাল ইটের মন্দিরটি নির্মিত হয়েছিল। ষষ্ঠ স্তর বা পাল যুগ। এই যুগে সভ্যতার অবনমন শুরু হয় এবং ক্রমশ এটি জনমানবহীন হয়ে পড়ে। চন্দ্রকেতুগড় বা বরাহ মিহিরের ঢিবির আসল পরিচয় এর পোড়া মাটির ফলকগুলিতে। গ্রিক বা রোমান ভাস্কর্যের মতো এখানেও সূক্ষ্ম কাজ দেখা যায়। ফলকগুলিতে ফুটে উঠেছে তৎকালীন বিলাসবহুল জীবনযাত্রা, নারীদের বিচিত্র কেশবিন্যাস, গয়না, বাদ্যযন্ত্র বাজানো, এমনকি শিকারের দৃশ্য। যক্ষ যক্ষিণী, গজলক্ষ্মী এবং বৌদ্ধ জাতকের গল্পের চিত্রায়ন এখানে প্রচুর পাওয়া গেছে। সমসাময়িক খজুরাহ বা কোনারকের মতো এখানেও কিছু আদিম যৌন চেতনার ফলক পাওয়া গেছে, যা সেই সময়ের সমাজের উদার মানসিকতার পরিচয় দেয়। বরাহ মিহিরের ঢিবি কেবল ধর্মীয় কেন্দ্র ছিল না, এটি ছিল এক বিশাল বাণিজ্যিক কেন্দ্র। নিকটবর্তী বিদ্যাপাধারী নদী তখন ছিল উত্তাল সমুদ্রের প্রবেশপথ। এখান থেকে জাহাজ তাম্রলিপ্ত হয়ে সিংহল, জাভা, সুমাত্রা, এমনকি রোমান সাম্রাজ্যে যেত। খনন কার্যে রোমান অ্যামফোরা বা মদের পাত্র এবং রুলেটেড ওয়্যার পাওয়া গেছে, যা প্রমাণ করে যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাণিকরা এখানে আসতেন। প্রচুর পরিমাণে রৌপ্য বা তামার আহত মুদ্রা, পাঞ্চ মার্কড কয়েন পাওয়া গেছে, যা একটি উন্নত মুদ্রা ভিত্তিক অর্থনীতির সংকেত দেয়। ঐতিহাসিক তথ্যের বাইরে এই স্থানের সাথে জড়িয়ে আছে লোককথা। বরাহ মিহির ছিলেন উজ্জয়িনী রাজসভার নবরত্নের একজন। লোকশ্রুতি অনুযায়ী তিনি এই স্থানে এসে বসতি স্থাপন করেন। তার পুত্রবধূ খনা ছিলেন বিদুষী জ্যোতিষী। তার নির্ভুল গণনার কাছে বরাহ মিহির ম্লান হয়ে যাওয়ায় ঈর্ষান্বিত হয়ে মিহির খনার জিহবা কেটে দেন। এক সময়ের এই জমকালো সভ্যতা কেন মাটির নিচে তলিয়ে গেল তা নিয়ে বহু বিতর্ক আছে। বিদ্যাপাধারী নদীর নাব্যতা কমে যাওয়া বা গতিপথ পরিবর্তন একটি প্রধান কারণ হতে পারে, অথবা বড় কোনো ধরনের ভূমিকম্প বা জলোচ্ছ্বাস এই শহরটিকে ধ্বংস করে থাকতে পারে। বরাহ মিহিরের ঢিবি কেবলই বাংলার নয়, সমগ্র ভারতবর্ষের প্রত্নতাত্ত্বিক মানচিত্রের একটি হীরা। এটি প্রমাণ করে যে ভারতবর্ষে প্রাচীনকালেই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অত্যন্ত উচ্চমানের নগর পরিকল্পনা ও শিল্পবোধ ছিল। আমরা চলে এসেছি চাকলা মন্দিরের সামনে। তো তোমাদেরকে চাকলা মন্দিরে প্রবেশ করাবো। তার আগে দেখিয়ে দিই, এইখানে চাকলা মন্দিরের ঠিক সামনে এরকম, এখান দিয়ে তোমরা ফুলের তোমরা এখান দিয়ে পুজো করার জন্য ডালা কিনতে পারবে। এইরকম প্রচুর মন্দির পাবে যেখান দিয়ে তোমরা ফুলের ডালা কিনতে পারবে। আর এই সামনেই হলো চাকলা মন্দিরের প্রবেশদ্বার।
সরি গাইস, আমি এরকম প্রচুর দোকানটাকে প্রচুর মন্দির বলে দিয়েছি। তো এরকম প্রচুর দোকান পাবে যেখান দিয়ে তোমরা পুজো করার বিভিন্ন রকম সামগ্রী কিনতে পারো। আর এরকম মন্দিরের পাশেই কিন্তু একটা হাট লেগেছিল। এই হাটে প্রচুর সস্তায় ভেজিটেবলস বিক্রি হচ্ছিল, তো আমরাও বেশ কিছু কিনেছি, কারণ আমাদের কলকাতার কম্পারিজন ওখানে প্রচুর সস্তা ভেজিটেবলস। তো ওখান দিয়ে তোমরা একটু দরদাম করে যদি চাও তো তোমরা কেনাকাটি করতে পারো। তোমাদের মধ্যে যারা বাজার করতে একটু ভালোবাসো, অনেকেই আছে যারা বাজার ঘাট করতে খুব ভালোবাসে, তো তারা এখানে গেলে খুব মানে তাদের বেশ ভালো লাগবে। তাছাড়াও এখানে মেয়েদের সাজাগোজার বেশ কিছু জিনিস বিক্রি হচ্ছিল, মানে হার, কানের দুল, হাতের চুড়ি টুড়ি, তারপর কি রিংস, ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছিল, কাঠের চিরুন, প্রচুর কিছু ছিল। এছাড়াও কিন্তু মন্দিরের পাশে বেশ কিছু জামা কাপড়ের দোকান বসেছিল, সেগুলোও বেশ সুন্দর ছিল। মন্দিরের বাইরে কত সুন্দর সুন্দর দোকান আছে তোমরা দেখো। 100-150 লাগবে না, খালি 100 টাকায়, খালি 100 টাকায়, খালি 100 টাকায়। মা ডাবল এক্সেল, এটা আমার সাইজের নয়। ও দিদি, সাইজ দেখতে হবে না, প্রত্যেকটা মাল খুলবো যেটা। তো মন্দিরে ঢুকতেই আমি সবার আগে চলে গেছিলাম নন্দীর কাছে, নন্দীর কানে কানে আমার যে উইশেস গুলো আছে সেইগুলো বলার জন্য। কারণ নন্দীর কানে কোনো উইশ বললে সেটা নাকি মহাদেবকে নন্দী নিজে গিয়ে সেই জিনিসগুলো বলে এবং মহাদেব সেটা ফুলফিল করে। চাকলা মন্দিরের বিশেষত্ব হলো এর শান্ত, স্নিগ্ধ এবং অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ। মন্দিরের মূল গর্ভগৃহে বাবা লোকনাথের এক অপরূপ শ্বেত পাথরের মূর্তি প্রতিষ্ঠিত, যার সাম্য দৃষ্টি ভক্তদের মনে গভীর প্রশান্তি এনে দেয়। মন্দিরের স্থাপত্য শৈল আধুনিক হলেও এখানকার প্রতিটি কোণ থেকে যেন এক প্রাচীন আধ্যাত্মিক আভা বিচ্ছুরিত হয়। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই মন্দির প্রাঙ্গণে রয়েছে বিশাল নাট মন্দির, যেখানে ভক্তরা সারাদিন নাম সংকীর্তন এবং ধ্যানে মগ্ন থাকেন। এখানকার নির্মল বাতাস ও চারপাশের প্রাকৃতিক পরিবেশ একজন সাধারণ দর্শনার্থীকেও এক নিমেষে জাগতিক দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। দেখো, এখানে সিদ্ধি বিনায়কজির একটা মূর্তি করা আছে এবং তার পাশেই ছিল বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের তিনজনের মূর্তি। আর তার পাশেই দেখতে পাবে শ্বেত পাথরের যে লোকনাথের মূর্তির কথা বলছিলাম, সেটা তোমাদের দর্শন করিয়ে দিলাম। এবং ভালো করে যদি লক্ষ্য করো দেখতে পাবে ওখানে রাধা কৃষ্ণেরও কিন্তু খুব সুন্দর একটি মূর্তি স্থাপন করা ছিল। চাকলা ধামের মাহাত্ম্য আরো বৃদ্ধি পায় এখানে পালিত উৎসবগুলির মাধ্যমে। প্রতি বছর 18ই ভাদ্র বাবার জন্মতিথি উপলক্ষে এখানে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে। সেই সময় গোটা চাকলা গ্রাম যেন এক মেলায় পরিণত হয়। গাইজ আমার সাথে আবার স্ক্যাম হয়ে গেছে। আবার ভুল রাস্তায় আমরা চলে এসেছিলাম। আমাদের জীবনপুর দিয়ে যেতে হতো, ঠিক আছে, আমরা একটা অন্য ওয়েতে চলে এসেছিলাম। অনেকটা এগিয়ে যাওয়ার পরে তারপরে জানতে পারলাম যে আমরা রাস্তাতেই আসি। তো আমাদের অ্যাকচুয়ালি পৌঁছে আগে খেতে বসে গেছিলাম, কারণ এত জোর খিদে পেয়েছে, এত জোর খিদে পাচ্ছিল। তো এখন খেয়ে উঠে একটু হাঁটতে বেরিয়েছি। পুকি 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 পুকি। তো দেখো, আমি গ্রামে পৌঁছেই কিভাবে ছাগল ছানার সাথে খেলা করা শুরু করে দিয়েছি। সো আমরা এখন এখানে এসে ভিডিও বানাচ্ছি বাড়ির ছাদে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি ছাদটা হলো ওইটা, যেখানে আমার মা আর মণিমা বসে আছে, আর আমার ছাদের উপরে যে পাঁচিল মতো হয় ওটাতে রয়েছে। আর সেখানে আমি ডান্স করছি আর আমার ভিডিও বানিয়ে দিচ্ছে। সো আমরা এখন এসছি খেতে। খেতে মানে খেতে না, ক্ষেত এ। এখানে দেখো কত সুন্দর ধনে পাতা চাষ হয়েছে। এখান থেকে তুলে খানিকটা খেয়ে নিয়েছি আমি জলে ধুয়ে। আর ওই এখানে পুরো হলুদ হয়ে আছে সর্ষে ফুল, মানে সর্ষের চাষ হয়। কি সুন্দর না? এই হলাম আমি, আর এই আমার বোন পুচকি। কিউট না? সূর্যটা, ও বাপ রে বাপ, কি লাগছে! আর দেখো সূর্যটার রিফ্লেকশনটাই জলে পড়েছে, কি সুন্দর লাগছে। আর ক্ষেতের মধ্যে ওই দিক দিয়ে সাইকেল, তারপরে ভ্যানে করে লোকজন যাচ্ছে, মানে পুরো সিনেমা যেরকম হয় পুরো ওইরকম লাগছে, মানে সিনটা সেই লাগছে।
আর এইখানে ধানের চারা লাগানো হয়েছে, দারুণ লাগছে। ছোট্ট ছোট্ট চারা ধানের, এগুলো দিয়ে কিন্তু ধান হবে। এইটাতে ওইটা গৌ, ওইটা দেখি একটু গৌ দেখি, গৌ একটা গরু গরুর মা। গৌ। সো এবার হয়ে এসছে সন্ধে, আর আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে। এই যে বড় সড়ো ব্লগার, হাই ব্লগার। তো আমি নতুন চ্যানেল খুলেছে, একটু সাবস্ক্রাইব করে দিও। ও একটা নতুন চ্যানেল খুলেছে, আমি তার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সবাই একটু বেশি করে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওকে একটু সাপোর্ট করো। আর দেখা পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে এসছে। আব ঘর জানা পড়েগা। তো ফেরার পথে আমি মধ্যমগ্রামে দাঁড়াবো, ওখান দিয়ে আমার আবৃত্তির কোয়েশ্চেন পেপার এবং খাতা নেওয়ার আছে। আমার এবছর আবৃত্তির ফাইনাল ইয়ারের এক্সাম, আর তোমাদের বলেইছিলাম আগের বছর মানে 4th ইয়ারে আমি আবৃত্তিতে হাইয়েস্ট পেয়েছিলাম আমাদের পুরো সেন্টার থেকে। তো ইয়েস, আর এই বছর আমার ফাইনাল ইয়ার, 5th ইয়ার আমার এবছর। তো আমি এখন যাচ্ছি সেখানেই মধ্যমগ্রাম দিয়ে আমি আবৃত্তির খাতাটা নিয়ে নেবো। তো আমি এখন যাচ্ছি আমার খাতা নিতে আবৃত্তির ম্যামের বাড়ির থেকে। তো আজকের জন্য এতটুকুই। আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল অফ ইউ গাইজ। বাই, গুড নাইট।